আসসালামু আলাইকুম। তো আজকে ট্রাই করতেছিলাম রিয়েল এস্টেট আইন 2010 এর উপর ভিডিও তৈরি করার জন্য, কিন্তু আপনাদের কয়েকজনের মেসেজ ছিল যে এত আইন, এত মালিকানা যাচাই, ভূমি রিলেটেড জিনিসগুলো জানার পাশাপাশি যদি বাস্তব ক্ষেত্রে এগুলো আমরা কাজে লেগিয়ে কোনো প্রকার টাকা পয়সা ইনকাম করতে পারি, ব্যবসায় জড়াইতে পারি, তাহলে কিন্তু ভালো হয়। মূল কথাটা হচ্ছে রিয়েল এস্টেট ব্যবসাটা আমরা আসলে কিভাবে করব। তো আপনি টাকা পয়সা আছে, রিয়েল এস্টেট কোম্পানি খুলে আপনি ব্যবসা করতে পারেন, কিন্তু বেশিরভাগই আমরা জানি যেহেতু আমাদের টাকা পয়সা নাই বা থাকলেও সামান্য আছে, তাহলে ওই অল্প টাকাটা কিভাবে আমরা উপযুক্ত জায়গায় ইনভেস্ট করে বিশাল অঙ্ক লাভবান হইতে পারি, মোটামুটি সেই জিনিসটাই আমরা দেখানোর চেষ্টা করব। আরেকটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যে আপনি যতই আইন জানেন, যতই নিয়ম কানুন জানেন, এক নম্বর কথাটা হচ্ছে আমাদের ভাগ্য, এটাও কিন্তু সঠিক। ভাগ্যও আপনার থাকতে হবে, আর শুধু ভাগ্যে থাকলে হবে না, আপনাকে ট্রাই করতে হবে। তাই একই জিনিস নিয়ে, একই পন্থা নিয়ে 10 জনই যখন আপনি ট্রাই করবেন, 5 জন সফল হবেন, 5 জন সফলতা পাবেন না, এটাই বাস্তবতা। রিয়েল এস্টেট ব্যবসার মধ্যে অসংখ্য কোটি কোটি টাকা আছে, এখানে কোনো প্রকার দ্বিমত নাই। আপনি যদি ভালো করে রিয়েল এস্টেট ব্যবসা করতে পারেন, এটার মাধ্যমে আপনি কোটি কোটি টাকা কিন্তু ইনকাম করতে পারবেন। এখন রিয়েল এস্টেট রিলেটেড আপনার যখন আপনি ব্যবসা করতে যাবেন, নানা প্রকার কিছু জানতে যাবেন, তখন কিন্তু আপনাকে আইনটা জানতে হবে যে একটা রিয়েল এস্টেট কোম্পানি গঠন, তার দায়িত্ব, রিয়েল এস্টেট থেকে ফ্ল্যাট ক্রয় করা রিলেটেড নিয়ম কানুন, অপরাধ রিলেটেড দণ্ড, এগুলো রিয়েল এস্টেট উন্নয়ন এবং ব্যবস্থাপনা আইন 2010-এর মধ্যে আছে, যেটা আমরা আগামী 2টা পর্বে এই ভিডিওটা শেষ করব। আজকে আমরা দেখার চেষ্টা করি যে কিভাবে লাভবান হওয়া যায়। তো প্রথমেই, বর্তমানে কিন্তু এআই এর যুগ। তো এই জন্য জাস্ট এই যে হাতের পিডিএফটা দেখতেছেন, এটা লেখার পরে আমরা যখন এআই এর মাধ্যমে এর একটু বিস্তারিত বিবরণও চাইলাম, আমাদেরকে মোটামুটি যদি আমরা বলি যে দেখেন যে একটা ভালো মোটামুটি একটা প্রেজেন্টেশন কিন্তু তৈরি করে দিছে। তো যাক, প্রথমে আমরা একটা সম্পত্তি বা প্রপার্টিতে বিনিয়োগ রিলেটেড কিভাবে বিনিয়োগ করবেন, কি কি জিনিসগুলো আপনি দেখতে পারেন, প্রয়োজনে আপনি সেখানে সব কিছু পাবেন একটা প্রপার্টিতে, অথবা যে কোনো একটা পাবেন, প্রতিটা নাও পেতে পারেন, এটাও কিন্তু মাথায় রাখবেন। সর্বপ্রথম যেটা, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ইকুইটি, মানে তাৎক্ষণিক লাভ। আপনি একটা সম্পত্তি প্রপার্টি যেটা বাজার মূল্য চলতেছে 10 লক্ষ টাকা, সেটাকে যদি আপনি 9 লক্ষ টাকায় ক্রয় করতে পারেন, এটাকে আমরা বলি যে আইনের ভাষায় বা রিয়েল এস্টেটের ভাষায় বলতেছে ইনস্ট্যান্ট ইকুইটি আপনার হয়ে গেল, তাৎক্ষণিক লাভ হয়ে গেল আপনার। এখন এটা আপনি বাস্তবে কিভাবে করতে পারবেন, আপনার দুইটা জিনিস লাগতে পারে। একটা হচ্ছে আপনার কাছে মোটা অঙ্কের ক্যাশ যদি জমা থাকে, আপনি নগদ টাকায় ক্রয় করবেন, কোনো সময় নেবেন না, তাহলে যিনি বিক্রেতা ওনার যদি প্রয়োজন পড়ে আপনাকে কিন্তু দিয়ে দিতে পারে মার্কেট প্রাইসের চাইতেও কম, এটা বাস্তব। কারণ সবার কাছে কিন্তু সবসময় টাকাটা থাকে না। অথবা আরেকটা হচ্ছে যে কারো নগদ জরুরি টাকার প্রয়োজন, তৎক্ষণাৎ টাকার প্রয়োজন, সেক্ষেত্রে আপনি যদি ব্যবস্থা করতে পারেন কোনোভাবে, সেক্ষেত্রে আপনি ডিসকাউন্ট পাবেনই পাবেন। তাহলে রিয়েল এস্টেট ব্যবসা লাভ করার ক্ষেত্রে সর্বপ্রথম একটা উপায় হইতে পারে ইনস্ট্যান্ট ইকুইটি, যেটা আপনি আজকে কম দামে ক্রয় করে কালকে বিক্রি করে দিয়ে মাঝখান থেকে আপনার মার্জিনটা আপনি বের করে নিতে পারেন। এইটা হচ্ছে একটা পন্থা। এখন এইটার পাশাপাশি প্লাস এখন আমরা দেখতে পারি যে আপনি যেই বাণিজ্যিক কোনো প্রতিষ্ঠান অথবা আপনার কোনো প্রকার যেই ফ্ল্যাট যেটা রেন্টালে আছে, তাহলে এইটা হচ্ছে যে যেগুলা থেকে মাসিক ভিত্তিতে ইনকাম আসে, তো এটাকে রিয়েল এস্টেটের ভাষায় আমরা বলতেছি যে পজিটিভ ক্যাশ ফ্লো। অর্থাৎ যেইখানে আপনি ইনভেস্ট করলেন, আপনি 50 লক্ষ টাকা দিয়ে যে ধরলাম আপনি একটা ফ্ল্যাট নিলেন, মাসে হয়তো তার 20,000 টাকা ভাড়া আসে, এই 20,000 টাকা হচ্ছে আপনি পজিটিভ ক্যাশ ফ্লো। অর্থাৎ আপনার ইনভেস্টমেন্টের বিপরীতে আপনাকে একটা নগদ টাকা দিচ্ছে, দোকান নিচ্ছেন, দোকান থেকে ভাড়া আসতেছে। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনি রিয়েল এস্টেটটাকে কি করতে যাবেন, বাড়াইতে যাবেন, রিয়েল এস্টেট ক্রয় করার জন্য ব্যাংক থেকে লোন নেবেন, তো ব্যাংক থেকে লোন নিয়ে যে প্রপার্টিগুলো আপনি কিনবেন, সেগুলোতে থেকে যদি পজিটিভ ক্যাশ ফ্লো আসে, আপনার জন্য ভালো, আপনার মাসিক যে কিস্তি সেটা সেখান থেকে পরিশোধ হতে পারে। এখন হয় আপনি একটা প্রপার্টিতে ইনস্ট্যান্ট ইকুইটিটা পাইতে পারেন, আবার নাও পাইতে পারেন। পজিটিভ ক্যাশ ফ্লোটা আপনি পাইতে পারেন, নাও পাইতে পারেন। পেয়ে গেলে তো কিন্তু খুব ভালো, কিন্তু আপনি যদি একটা ফ্লট কিনেন, সেখানে ইনস্ট্যান্ট ইকুইটি পাবেন না।
তো এর জন্য আপনি চিন্তা করবেন যে আপনার পজিটিভ ক্যাশ ফ্লো যদি প্রয়োজন, যেইটা আপনি কিনতেছেন, যেটাতে ইনভেস্ট করবেন, সেখানে আপনার পজিটিভ ক্যাশ ফ্লো আছে কিনা, সেখান থেকে কোনো রিটার্ন আসার সম্ভাবনা আছে কিনা, দুইটা পাইতেও পারেন, নাও পাইতে পারেন। এখন আসি তৃতীয় নাম্বারটাকে, যেটা আমরা বলতেছি যে ফোর্সড অ্যাপ্রিসিয়েশন, অর্থাৎ কিছু মডিফিকেশন করে, কিছু উন্নয়ন করে। যেমন আপনি একটা বাড়ি ক্রয় করলেন 2 কোটি টাকা দিয়ে, সেটা ভালো করে রং করলেন, চতুর্দিকে একটু ঘেরাও দিলেন, ফ্ল্যাটগুলোর ভিতরে মোটামুটি বাথরুমের ফিটিংগুলো চেঞ্জ করলেন, অর্থাৎ কিছুটা উন্নয়ন ঘটাইলেন, আপনার রেন্ট বেড়ে যাবে। অথবা আপনি একটা খালি জায়গা ক্রয় করলেন, চতুর্দিকে আপনি বাউন্ডারি দিলেন, নিচু জায়গা ছিল, মাটি দিয়ে ভরাট করলেন, ভরাট করার ফলে প্রতি শতাংশে আপনার দামটা বৃদ্ধি পেল। ফোর্সড অ্যাপ্রিসিয়েশন হলো, অর্থাৎ যেটা নর্মালি হইতো না, আপনি এটার মধ্যে কি করলেন, একটু মেরামত পরিবর্তন এনে তার দামটা বৃদ্ধি করলেন। এখন দেখেন, নর্মালি কিন্তু অনেক সচেতন নাগরিক আমরা এই রিয়েল এস্টেটের ভাষা না বুঝলেও এটা আমরা জানি যে একটা সম্পত্তি ক্রয় করলে চতুর্দিকে বাউন্ডারি দেই, সেখানে মাটি ভরাট করি, সেটাকে উঁচু করি যাতে একটু ভালো দেখায়। তো এটা হচ্ছে ফোর্সড অ্যাপ্রিসিয়েশন। তো আপনি চাইলে ক্রয় করার পরে ফোর্সড অ্যাপ্রিসিয়েশন করে বিক্রি করে দিতে পারেন। তাহলে 3টা পদ্ধতি দেখেন। আপনি ইনস্ট্যান্ট ইকুইটির মাধ্যমেও টাকা ইনকাম করতে পারেন, আজকে ক্রয় করলেন, কালকে বিক্রি করে দেন, ইনস্ট্যান্ট ইকুইটি চলে আসলো, পজিটিভ ক্যাশ ফ্লো আসতে থাকলো লম্বা সময় পর্যন্ত, ব্যাংক থেকে লোন নিলেন। অথবা ফোর্সড অ্যাপ্রিসিয়েশন করে সম্পত্তিটা বিক্রি করে দেন। ফোর্সড অ্যাপ্রিসিয়েশন করার পর ধরে রাখলে আপনার লস হবে, আপনাকে বিক্রি করে দিতে হবে। এখন চলে আসি সবচেয়ে বড় যেই শব্দটা, সেটা হচ্ছে লেভারেজ। এখন এই লেভারেজটা হচ্ছে যে আপনি নিজের টাকা ইনভেস্ট করবেন না, আপনি আসলে ব্যাংকের টাকা ইনভেস্ট করবেন। এখন অনেকেই বলবেন যে ভাই ব্যাংক তো লোন দেয় না। তো মূলত কথা হচ্ছে যে যদি আপনার ওই রকম সামর্থ্য থাকে, পরিচিতি থাকে, ব্যাংকও লোন দেয়, না হলে ব্যাংক কার কাছ থেকে টাকা ইনকাম করে? অবশ্যই লোন দেয়। তো সেই লোন নেওয়ার যোগ্যতা আপনাকে আগে অর্জন করতে হবে। এখন জাস্ট একটা উদাহরণ যদি আমরা দিই, লেভারেজটা হচ্ছে যে, যেমন ধরেন যে আপনার কাছে আমরা যদি বলি 1 কোটি টাকা আছে, এখন 1 কোটি টাকা দিয়ে আপনি ভালো একটা ফ্ল্যাট কিনবেন। তো আপনি একসাথে টাকাটা দিলেন, টোটাল জিনিসটা ক্রয় করে ফেললেন, কোনো ঝামেলা নাই। এখন আপনি হয়তো 1 কোটি টাকা আপনার কাছে আছে, এখন আপনার মাথায় আসলো যে লেভারেজ করবেন, মানে ব্যাংকে বলবেন যে আপনি এই রকম একসাথে, ধরলাম আমরা কি করতেছেন, 4টা ফ্ল্যাট নিচ্ছেন, 25 লাখ টাকা করে আপনি ডাউন পেমেন্ট দিচ্ছেন প্রতিটার, 4 25 1 কোটি, আর বাকি 75 লাখ টাকা করে ব্যাংক দিচ্ছে। তাহলে আপনার 1 কোটি টাকাই একটাতে ছিল, আপনি টাকা দিয়েছেন, টোটাল সম্পত্তিটা নিয়েছেন, কোনো ঝামেলা নাই। আর একটা হচ্ছে আপনার 1 কোটি টাকা ছিল, আপনি 25% করে নিজে থেকে ডাউন পেমেন্ট দিয়েছেন, বাকি 75 ব্যাংক থেকে আপনি লোন করিয়ে নিয়েছেন, হয়ে গেল। এখন দেখেন, আপনি বলবেন যে এই ব্যাংকেরা তো আমার লোন দেওয়া, কিস্তি দেওয়া হেডেক। তো আমরা জাস্ট দেখি, যদি ধরেন যে 10% করে মূল্য বৃদ্ধি পায়, সাপোজ 10% করে মূল্য বৃদ্ধি পায়, তাহলে 5 বছরে আমরা জাস্ট একটা যদি চিন্তা করি, এইটা 50 লাখ টাকা হবে, 1 কোটি 50 লাখ টাকা হবে, 10% করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আপনার 1 কোটি টাকার সম্পত্তিটা 5 বছর পরে 1.5 কোটি টাকা হচ্ছে, আপনি খুশি, আমরাও খুশি। আর এইখানে আপনি বিনিয়োগ আপনার নিজের কিন্তু 1 কোটি, আপনার 4টা ফ্ল্যাট থেকেই কি করতেছে, 50 লাখ 50 লাখ 50 লাখ করে আপনি 2 কোটি কিন্তু ইনকাম করতেছেন। কথাটা আগে বুঝেন, 2 কোটি ইনকাম করতেছেন, আপনার নিজস্ব বিনিয়োগ মাত্র 1 কোটি টাকা। আপনি এইখানে যেইটা হচ্ছে যে 2 কোটি টাকা ইনভেস্ট করতেছেন, আর বাকি টাকা ছিল ব্যাংকের। এখন যদি আপনার এই থিওরিটা তখনই খাটবে যেখান থেকে আপনার পজিটিভ ক্যাশ ফ্লো আসতেছে, ওই ফ্ল্যাটগুলো ভাড়া যে টাকাগুলো আসবে সেগুলোর সাথে কিছু টাকা পয়সা জড়িয়ে আপনি মাসিক যে ইএমআই সেটা দিয়ে দেন, তাহলে এই যেই ইনকামটা আপনার আসলো সেটা দিয়ে আপনার ইএমআই চলে গেল, আর 5 বছর পরে আপনি 2 কোটি টাকার মালিক। আর এইখানে আপনি জাস্ট হইলেন কত, 50 লাখ টাকা আপনি বিনিয়োগ পাইলেন 5 বছরে মাত্র। আর এইখানে যদি আমরা ওই 4টা থেকে, প্রতিটা থেকে আপনি 50 50 করে হিসাব করেন, 2 কোটি টাকা আপনি বেশি পাচ্ছেন। তার মধ্যে অন অ্যাভারেজ যদি আমরা হিসাব করি, আপনি যদি যত প্রকার খরচাপাতি এগুলো 1 কোটি টাকা বাদও দেন, আপনার 1 কোটি টাকা, 1 কোটি টাকা 1 কোটি টাকা লাভ, তার মানে 100% লাভ। তো এর জন্য এইটা হচ্ছে লেভারেজের সুবিধা। তবে এটা সব ক্ষেত্রে আপনার কিন্তু খাটবে না, এটা তখনই খাটবে যখন আপনার সেখান থেকে কোনো রেন্টাল আসবে, সেখান থেকে মাসিক ভিত্তিতে ইএমআই দেওয়ার মতো যদি 50% টাকাও আসে, বাকি 50% আপনি ইনভেস্ট করতে পারবেন, তবেই আপনার জন্য এটা খাটবে।
এখন আসি সর্বশেষ যেটা, সেটা হচ্ছে অ্যাপ্রিসিয়েশন, নর্মাল অ্যাপ্রিসিয়েশন। দামটা বাড়ে, যেমন সময়ের কারণে আপনি 1 লাখ টাকার সম্পত্তি 5 বছর পরে 5 লাখ টাকা হয়। তাহলে এই আপনি যখনই আমরা একটা রিয়েল এস্টেটে বিনিয়োগ করব, আমরা লক্ষ্য করব, দেখার চিন্তা করব যে আমরা এইটার কোনটা সুবিধা আমরা পাচ্ছি। যে কোনো একটা সুবিধা তো আপনার পাইতে হবে, যদি কোনো একটা সুবিধা না থাকে তাইলে তো নিয়ে লাভ নেই। এখন যেমন ধরেন যে ইনস্ট্যান্ট ইকুইটি আপনি কিভাবে পাবেন, তো নর্মালি যে বিল্ডিংগুলো ধরেন যে বর্তমানে কনস্ট্রাকশন চলতেছে, সেখানে মোটামুটি আপনি জানেন 6 থেকে 1 বছরের মধ্যে এটা কনস্ট্রাকশনটা রেডি হবে। তো আপনি সেখান থেকে অগ্রিম যদি ফ্ল্যাটগুলো ক্রয় করে নেন কোম্পানি থেকে, আপনি অনেক কমে পাবেন। 1 বছরের মধ্যে আপনি এগুলো মার্কেট প্রাইসে বিক্রি করতে পারবেন। তো এখানে আপনার ইনস্ট্যান্ট ইকুইটি চলে আসবে। আর পজিটিভ ক্যাশ ফ্লো, আপনি যে বিল্ডিংগুলো রানিং হয়ে গেছে সেখান থেকে আপনাকে নিতে হবে, যেখান থেকে পজিটিভ ক্যাশ ফ্লো আসবে। আর যেগুলো পুরাতন জায়গা, পুরাতন বিল্ডিং, অনেক খাল আছে জায়গা জমি, সেগুলো আপনাকে ক্রয় করতে হবে যদি আপনি ফোর্সড অ্যাপ্রিসিয়েশন বের করতে চান। আর লেভারেজটার জন্য যেটা আমরা বললাম, লেভারেজটার জন্য আপনার সুযোগ প্রয়োজন এবং আপনার ওই ক্যাপাসিটির দরকার যে আপনি ব্যাংক থেকে লোন পাবেন। এখন যারা জিরো তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো খাটবে না, তো তাদের ক্ষেত্রে আপনাকে অবশ্যই কাজ করতে হবে রিয়েল এস্টেট কোম্পানিগুলোর সাথে, বিভিন্ন প্রকার এজেন্টের হয়ে কাজ করতে হবে, বিভিন্ন ফ্ল্যাট বিক্রি করে দিয়ে যে কমিশনগুলো পান সেগুলো ধীরে ধীরে একত্রিত করেই আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। আর অ্যাপ্রিসিয়েশন, এটা আপনি কিছু করেন আর না করেন স্বাভাবিকভাবে দাম বৃদ্ধি পাবে, যেটা আমরা সবাই জানি। তাহলে আমরা এখানে একটা উদাহরণ দিয়েছিলাম যে যেখানে আপনি 1 কোটি টাকা দিয়ে কি করেছেন, একটা ফ্ল্যাট নিয়েছেন, 5 বছর পরে তার দাম 10% করে বৃদ্ধি পেয়েছে, তো সেই হিসাবে 50 লাখ টাকা। তো এক্ষেত্রে অনেকেই আবার যেটা বলবেন যে এক্ষেত্রে প্রথম 1 বছরে 10%, 1 লাখ 10 হইল, পরের বছরে যেই 1 লাখ 10-এর উপরে তো আমার 10% বৃদ্ধি পাবে। তো আমরা এখানে আসলে জাস্ট সিম্পল হিসাব ধরেছি, নানা প্রকার খরচাপাতি আছে ওই জিনিসগুলো বাদ দিয়েছি ওই জন্য। নাহলে এখানে কিন্তু আরও বেশি আসবে, মোটামুটি প্রায় 60 থেকে 62 লাখ টাকার মতো আসবে। তো এরকম যদি আমরা 5টাতে যদি ইনভেস্ট করতাম, প্রতিটা থেকে আমাদের 50 লাখ করে আসতো, তাহলে 2.5, 2,50,00,000 টাকা আপনি বের করতে পারতেন। যদি আপনি 50 লাখ টাকা আপনার, 1,50,00,000 টাকা আপনার চলেও যায়, তারপরেও আপনার আরও 1 কোটি টাকা কিন্তু থাকে। আর এখানে আপনি মাত্র পাচ্ছিলেন 50 লাখ। তো যাই হোক, আশা করি রিয়েল এস্টেট রিলেটেড আইনগুলো জানার পাশাপাশি যদি বেসিক কিছু শব্দ বা টার্ম আমরা জানি, তাহলে অবশ্যই অবশ্যই আমরা বিনিয়োগ করতে স্বাচ্ছন্দ্য বোধ করব। আর অনেকে আমরা জিনিসগুলো নাম না জানলেও এগুলো আমরা জানি, যে জায়গাটার উন্নয়ন ঘটাইলে, কম দামে ক্রয় করতে পারলে, ব্যাংক থেকে লোন নিতে পারলে আমার সম্পত্তির দামটা বৃদ্ধি পাবে। তো আলোচনার জাস্ট যারা রিকোয়েস্ট করেছিলেন তাদের জন্য ভিডিওটা ছিল, যে যাতে আমরা জিনিসগুলো জেনে বুঝে আমরা কি করতে পারি, ইনভেস্টমেন্টটা করতে পারি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।